আসসালামু আলাইকুম। আজকে এমসিকিউর সেশনটা ফার্স্ট ক্লাস শুরু করছি। প্রথম যে এমসিকিউটা সেটা আমি একবার বলি যে 34-year old man is investigated for recurrent renal stone. He has been hospitalized on few occasions and has required lithotripsy 3 times. Investigations show the following. এখানে হচ্ছে ক্যালসিয়াম 2.08 মিলিমোল পার লিটার, ফসফেট 0.85 মিলিমোল পার লিটার, প্যারাথরমোন উইথিন নর্মাল রেঞ্জ অ্যান্ড 24 আওয়ার্স ইউরিনারি ক্যালসিয়াম এখানে দেখা যাচ্ছে 521 মিলিগ্রাম উইথিন 24 আওয়ার্স। নর্মাল রেঞ্জের চেয়ে অনেক বেশি। Which one of the following treatment is most likely to reduce the incidence of renal stones? তাহলে দেখা যাচ্ছে এটা স্টোন হওয়ার কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যদি ইউরিনে ক্যালসিয়াম বেশি এক্সক্রিট হয়ে যায়, অর্থাৎ ক্যালসিউরিয়া, হাইপার ক্যালসিউরিয়া। হাইপার ক্যালসিউরিয়া অনেক কজ আছে, ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিউরিয়া হতে পারে বা অন্যান্য কারণও হতে পারে। তো এখন যে ড্রাগস গুলো মানে কি ধরনের তাহলে আমরা ট্রিটমেন্টে রেনাল স্টোনের চান্সটা কমে যাবে সেটা কয়েকটা ড্রাগের কথা বলা হয়েছে, যেমন পাইরিডক্সিন, বাইকার্বনেট সাপ্লিমেন্ট, বিসফসফোনেট, প্যারাথাইরয়েডেক্টমি, ইন্ডাপামাইড। এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্যারাথাইরয়েডেক্টমি তো দরকার নেই, কারণ এখানে তো প্যারাথরমোন নরমাল, হাইপার প্যারাথাইরয়েডিজম নাই। বিসফসফোনেট না, এটাও কারণ এটা তো বোন রিজর্পশন রিলেটেড না। বোন রিজর্পশন রিলেটেড হলে প্যারা বিসফসফোনেট লাগে, তাহলে এটাও হবে না। বাইকার্বনেট সাপ্লিমেন্ট না, এটাও সেরকম লাগতেছে না, কারণ তো এখানে তো অ্যাসিডোসিসের পেশেন্ট না। হ্যাঁ, আচ্ছা, তাহলে পাইরিডক্সিন এটা ভিটামিন বি6 এটাও দরকার। এখন ইন্ডাপামাইডটা এখানে একটা রোল আছে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দেয়, টিবিউলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন যেটা এটা বাড়ায় দেয় ইন্ডাপামাইড, অর্থাৎ থায়াজাইড ডায়াবেটিস। ইন্ডাপামাইড হচ্ছে একটা থায়াজাইড গ্রুপের ডায়াবেটিস। তাহলে এটা এটা হবে এখানকার অ্যান্সার। ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়ায় দেয় যে টিবিউল। যেহেতু এটা স্টোনটা সিনারিটায় বোঝা যাচ্ছে যে স্টোনটা রিলেটেড টু হাইপার ক্যালসিউরিয়া, তাহলে আমাদের টার্গেট হবে হাইপার ক্যালসিউরিয়াটা কিভাবে কমানো যায়। এটা হচ্ছে এখনকার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ টাইপ 2 ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ জিন ডিফেক্ট ইন। এটা হ্যাঁ, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে এটা বলাই আছে অটোজোমাল ডমিনেন্ট টাইপ অফ জেনেটিক ডিফেক্ট। হ্যাঁ, এবং এখানে দুইটা জিন, একটা হলো এডিপিকেডি 1 and 2। টাইপ 2 টা রিলেটেড টু ক্রোমোজোম 4, আর টাইপ 1 যদি এখানে থাকতো তাহলে এটা রিলেটেড টু ক্রোমোজোম 16। হ্যাঁ, দুইটা জিন দায়ী, একটা হলো টাইপ 2 এর জন্য 4 আর হলো টাইপ 1 এর জন্য 16 দায়ী। তাহলে এখানে অ্যান্সার হবে এ, ক্রোমোজোম 4। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এখন হচ্ছে যে a 40-year-old girl is referred to the pediatric unit with reduced urine output and lethargy. She has been passing bloody diarrhea for the past 4 days. On admission, she appears dehydrated. Blood show the following. অর্থাৎ ব্লাডের যে পিকচারটা এখানে দেওয়া আছে, এটা কি হচ্ছে পটাশিয়াম সোডিয়াম উইথ নরমাল রেঞ্জ, বাইকার্বনেট লোয়ার লিমিটে আছে, ইউরিয়া 10.1, আচ্ছা, ক্রিয়েটিনিন 176 মাইক্রোমোল পার লিটার, অর্থাৎ ক্রিয়েটিনিনটা এখানে বেশি আছে। হ্যাঁ, অর্থাৎ তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে। হিমোগ্লোবিন এনিমিক, তাহলে 10.4 গ্রাম। এমসিবি 90 FL, তার মানে এটা নর্মাল রেঞ্জের মধ্যেই। প্ল্যাটিলেট কাউন্ট কমে আছে, যেমন 91,000 এখানে। হ্যাঁ, এবং ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে একটু রেস 14.4 রেস। Give the likely diagnosis. Which one of the following organism is the most likely cause? আচ্ছা, এই সিনারিটা তাহলে আমরা যদি আরেকবার একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
যে একটা ইয়াং অল্প বয়সী 14 ইয়ার্স ওল্ড গার্ল ডায়রিয়া এবং ফলোড বাই কি হচ্ছে যে তার ব্লাডি ডায়রিয়ার পরে তার ইউরিন আউটপুট কমে গেছে, তারপরে লেথার্জি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে তার সিনারিতে দেখা যাচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অর্থাৎ রেনাল ফাংশনটা ডিটোরিয়েট করে গেছে এবং প্ল্যাটিলেট কাউন্ট কমে গেছে, হিমোগ্লোবিন লেভেলটাও কমে গেছে। নর্মালি তো একটা 14 ইয়ার্স গার্লের হিমোগ্লোবিন লেভেল এত কম থাকবে না। এবং অল ফিচার্স তাহলে বোঝা যাচ্ছে যে আমরা একটা ডিজিজের নাম জানি যে ডায়রিয়া ফলোড বাই রেনাল ইম্পেয়ারমেন্ট, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। তাহলে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, হ্যাঁ, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, হিমোলাইসিসের জন্য হিমোগ্লোবিনের ইয়ে কমে গেছে, ঠিক আছে। এখানে যদি বিলিরুবিনটাও দেখানো হতো তাহলে দেখা যেত বিলিরুবিন লেভেল এখানে বেড়ে গেছে, হ্যাঁ। রেটিকুলোসাইট কাউন্ট এখানে দেখা যেত যে বেড়ে গেছে, তার মানে কি হিমোলাইসিস হচ্ছে, হিমোলাইসিসের পেশেন্টদের রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়। তাহলে এই অল সিনারি তাহলে বোঝা যাচ্ছে যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, যেটা রেনাল ফাংশনটাকে ডিটোরিয়েট করে দিচ্ছে। এটা এক ধরনের ভাস্কুলোপ্যাথি, অর্থাৎ মাইক্রোভাস্কুলার, হ্যাঁ, মানে একটা ডিজিজ করে ফেলছে। এটা ইমিউন মেডিয়েটই হয় আলটিমেটলি। তো এটা হয় যে অর্গানিজম যারা কলাই, ক্যাম্পেলোব্যাক্টার, জিয়ারডিয়া, কলাই, সালমোনেলা। তাহলে এখানে হচ্ছে কলাই একটা শিগা লাইক টক্সিন রিলিজ করে। এই শিগা লাইক টক্সিনটা এখানে মূলত এই জন্য প্যাথোজেনেসিসের জন্য দায়ী, হ্যাঁ, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের জন্য দায়ী। কলাই অর্গানিজম দ্বারা এটা হয়। তাহলে হবে সি, হ্যাঁ, স্টেমের মধ্যে সিটা কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই। A 32-year-old woman comes to the immunology clinic for review. She has a history of SLE, অর্থাৎ lupus, and stopper her medication prior to getting pregnant. She is now approaching 16-week gestation. Unfortunately, her joint pain have returned. Creatinine has risen from 90 micromole per liter to 146 micromole per liter. With blood and আচ্ছা, এটা একটু সমস্যা হচ্ছে। His high high dose prednisolone, হাই ডোজ প্রেডনিসোলনের পাওয়া সত্ত্বেও তার রেনাল ফাংশন ডিটেরিওরেট করে যাচ্ছে, এটাই আর কি। এবং জয়েন্ট পেইন এগুলো আছে। Which of the following is the most appropriate next step? তাহলে নেক্সট স্টেপটা কি হবে? প্রেগন্যান্সি। এখানে মনে রাখতে হবে যে পেশেন্ট হচ্ছে প্রেগন্যান্ট, লুপাসের পেশেন্ট। এখন যেহেতু রেনাল ফাংশন ডিটেরিওরেট করে গিয়েছে, তাহলে আমরা ওনাকে বলতে পারি লুপাস নেফ্রাইটিস, হ্যাঁ, লুপাস নেফ্রাইটিস এর কেস, এবং প্রেগন্যান্ট। তাহলে প্রেগন্যান্ট আমরা ইমিউনোসাপ্রেসেন্ট উনি পাচ্ছেন, প্রেডনিসোলন পাচ্ছেন, হ্যাঁ, এবং প্রেডনিসোলন পাওয়া সত্ত্বেও ওনার ডিজিজ অ্যাক্টিভিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে প্রগ্রেসিভলি। জয়েন্ট পেন এপিয়ার করছে, যেটা একটা ডিজিজ অ্যাক্টিভিটি। তারপরে হচ্ছে যে ওনার রেনাল ফাংশন ডিটেরিওরেট করে যাচ্ছে, তাহলে এটা একটা ডিজিজ অ্যাক্টিভিটির ফিচার। তাহলে সেই হিসেবে এখানে যে ড্রাগ গুলো দেওয়া আছে, যে আমরা তাহলে এজাথায়োপিন, সাইক্লোফসফামাইড, মিথোট্রেক্সেট, মাইক্রোফেনোলেট এন্ড সাইক্লোস্পোরিন। তাহলে এখানে স্টেরয়েড পাওয়ার পরেও আমরা কোন ড্রাগটাকে সেভ হিসেবে দেখতে পারি? এখানে রিলেটিভ সেভ যে ড্রাগ গুলো, এখানে যেমন এজাথায়োপিন সেভ ড্রাগ, বাট এটা এজাথায়োপিন একটা যে স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ হিসেবে আমরা দিই, তো এখানে তো স্টেরয়েড উনি পাচ্ছেন। তো সাইক্লোফসফামাইড এটা হলো আমরা দিব না, প্রেগন্যান্সিতে এটা সেফ না, হ্যাঁ। মিথোট্রেক্সেট সেফ না, মাইক্রোফেনোলেট মোফেটেল এটাও সেফ না, তাহলে সাইক্লোস্পোরিনটা সেফ। তাহলে সাইক্লোস্পোরিনটা আমরা দিব, হ্যাঁ। তাহলে সাইক্লোস্পোরিন একটা প্রোটোকলও আছে লুপাস নেফ্রাইটিস এর পেশেন্টের, একটা অপশন আছে যখন আমরা মাইক্রোফেনোলেট বা সাইক্লোফসফামাইড দিতে পারি না, তখন আমরা কিন্তু সাইক্লোস্পোরিনকে আমরা প্রেসক্রাইব করতে পারি। তাহলে এটা প্রেগন্যান্সি ফ্রেন্ডলি ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ। তাহলে সাইক্লোস্পোরিন দিয়ে আমরা একটা শিডিউল ডোজ আছে সেই হিসেবে আমরা দিয়ে, এবং সাথে স্টেরয়েড দেব। পেশেন্ট যদি রিমিশনে চলে আসে বা
যখন মেইনটেনেন্স ট্রিটমেন্ট বা স্টেরয়েড স্প্যারিং তখন আমরা অ্যাজাথায়োপিনের পরে যাব। তাহলে ইনিশিয়ালি আমরা তাহলে সাইক্লোস্পোরিনটা দিয়ে শুরু করব। হ্যাঁ, প্রেডনিসোলোনও প্রেগন্যান্সিতে সেফ, সাইক্লোস্পোরিনও সেফ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 77-year-old woman on your ward has chronic kidney disease. Blood results are below. You have been asked to prescribe a suitable therapy. আচ্ছা, ব্লাড রেজাল্টটা তাহলে আমি বলি সিকেডির একটা পেশেন্ট, এটা ফসফেট, এটা সম্ভবত প্রথম এটা ক্যালসিয়াম হবে 1.6 মিলিমোল, দেন ফসফেট 1.8 মিলিমোল, দুটাই ক্যালসিয়াম এবং ফসফেট। প্যারাথরমন 85 পিকোগ্রাম পার মিলিলিটার। আচ্ছা, of the following which is most likely to correct ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন ইউর পেশেন্ট? আচ্ছা, যেহেতু পেশেন্ট সাধারণত কি হয়, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হয়, হ্যাঁ, হাইপোক্যালসিমিয়া, তারপরে কি ফসফেট লেভেলটা একটু বেশি থাকে, অনেক সময় নরমালও থাকতে পারে। আচ্ছা, প্যারাথরমনটা বেড়ে যায়, মানে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয় আলটিমেটলি। এবং ক্যালসিয়াম আমাদের তাহলে লেভেলটা টার্গেট রেঞ্জে নিতে হবে। কারণ কি, ক্রনিক কিডনি ডিজিজে যেটা হয় যে অ্যাক্টিভ ভিটামিন ডিটা সিনথেসিস হতে পারে না। কারণ ভিটামিন ডি সিনথেসিসটা যদি আমরা আবার একটু মনে করি যে সেটা আলটিমেটলি ফাইনালি অ্যাক্টিভ হয় ইন দ্য কিডনি। হ্যাঁ, 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। হ্যাঁ, এটা 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা কিডনি থেকে রিলিজ হয়। সেটা তো সিকেডির পেশেন্টের, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের যেহেতু এনজাইম এডিকুয়েট হয় না, ফলে হয় কি যে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, সেটা আমরা বডিতে এডিকুয়েটলি পাই না। ফলে হয় কি, ক্যালসিয়াম গাটে অ্যাবজর্পশন কমে যায়, টিবিউলে রেনাল টিবিউলে রিঅ্যাবজর্পশন কমে যায়। আলটিমেটলি পেশেন্টের ক্যালসিয়ামের একটা ঘাটতি থাকে। তো তাহলে আমরা অ্যাক্টিভ ফর্ম তাহলে এখানে যেগুলো পাচ্ছি, সেন্ডুকে, এটা না, ক্যালসিয়াম কার্বনেট না, ক্যালসিয়াম কার্বনেট সিকেডির পেশেন্টে অ্যাজ এ একটা যে ফসফেট বাইন্ডার ড্রাগ। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমাদের সেকেন্ড টার্গেট হলো যে এখানে ক্যালসিয়াম কিছুটা থাকে, সেটা ক্যালসিয়ামটা বডিতে গাট থেকে অ্যাবজর্ব হয়। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আমরা সিকেডের পেশেন্টকে দেই, সেটা হলো টার্গেট হলো দিস ইজ এ ফসফেট বাইন্ডার। ঠিক আছে। আর ফসফেট স্যান্ডউইচ এটা তো অবশ্যই না, থায়ামিন দরকার নেই, এটা ভিটামিন বি1। তাহলে আমরা এটা হচ্ছে যে অ্যাক্টিভ ভিটামিন ডি, আলফা ক্যালসিট্রায়াল হবে এটা। তো যাই হোক, অ্যাক্টিভ ভিটামিন ডিটা আমরা সাধারণত সিকেডি পেশেন্টদের দিয়ে থাকি, কারণ ক্যালসিয়ামটা কম থাকে বডিতে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ানোর জন্য এবং কিডনিতে ক্যালসিয়াম যাতে বেশি বের না হয়ে যায়, রিঅ্যাবজর্পশন বাড়ানোর জন্য। তাহলে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্মটা আমরা সাপ্লিমেন্ট হিসেবে সিকেডি পেশেন্টকে দিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন। 34-year-old man present on the emergency department with abdominal pain. This started earlier on that day and is getting progressively worsened. The pain is located on his left flank and radiate down to his groin. He had not had uh, this type of illness before and is normally fit and well. Examination revealed a man who is সাথে কি হচ্ছে, ওনার সোয়েটি হচ্ছে বাট আদারওয়াইজ নরমাল। হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল ইনিশিয়াল ম্যানেজমেন্ট? অর্থাৎ একটা যে সিনারিটা এখানে দেওয়া হয়েছে, লেফট লয়ের এবং ফ্ল্যাঙ্ক থেকে এটা রেডিয়েট করে যাচ্ছে গ্রোয়েনে, অর্থাৎ লয়েন টু গ্রোয়েন পেইন, টিপিক্যাল ফিচার্স অফ ইউরেটারি ক্যালকুলাই। তাহলে একটা ইউরেটারি ক্যালকুলার পেশেন্ট এবং উনি পেইনে কিছু অটোনমিক অ্যাক্টিভিটিটাও বেড়ে গেছে, হ্যাঁ, উনি সোয়েটি হচ্ছে। তাহলে আমরা কিভাবে তাকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিব? এখানে নাম্বার যেটা তে আছে ওরাল সিপ্রোফ্লক্সাসিলিন, বি তে হচ্ছে আইএম ইন্ট্রামাসকুলার ডাইক্লোফেনাক আছে, ইমিডিয়েট অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। তারপর ডি হচ্ছে আইএম মরফিন, আচ্ছা, আইএম ডাইক্লোফেনাক এন্ড এডিশনাল স্টার্ট বেন্ড্রোফ্লুমিথায়াজোইড, আচ্ছা, এটা ডায়াবেটিস। আচ্ছা,
তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা তো সাধারণত রেনাল স্টোন এবং রিলেটেড কিন্তু কিছু প্রবলেমও থাকে, দেখা যায় আবার সাথে অ্যাসিডের ইনফেকশন আছে কিনা। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের রেনাল বা ইউরেটারি ক্যালকুলে সিভিয়ার পেইন থাকে। তো আমরা যে কোশ্চেন গুলো অ্যান্সার গুলো আসছে যে ওরাল সিপ্রোফ্লক্সাসিন এই মুহূর্তে ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য আমাদের ওরাল সিপ্রো খুব যে দরকার, অবশ্যই আমরা দেব, পরে দেব প্রয়োজনে। তাও এখন আমাকে ব্যথাটা কমাতে হবে, এটাই হলো মেইন টার্গেট। হ্যাঁ, তো আমরা আইডিয়ালি আমরা আইএম মরফিন দিয়ে আমরা শুরু করতে পারি, কারণ দেখা যায় যে অনেক সময় রেনাল বা ইউরেটারি ক্যালকুলাই সাথে রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্টও থাকে। ফলে এনএসআইডি তে আমরা ইনিশিয়ালি না গিয়ে আমাদের আইএম মরফিনটা যদি অ্যাভেলেবেল থাকে, যদি তাকে আমরা দেওয়ার মতো অ্যাপ্রোচ করতে পারি, তাহলে মরফিন শুরু করে দিয়ে ফলোড বাই আমরা সাবসিকুয়েন্ট ইভালুয়েশন, আল্ট্রাসাউন্ড, তারপর অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, রুটিন টেস্ট গুলো আমরা করে তারপরে তাকে, কারণ পেশেন্ট তো পেইনের তার অটোনমিক অ্যাক্টিভ মানে ফিচার গুলো কিন্তু এখানে চলে আসে। সিভিয়ার পেইন, তার মানে বোঝা যাচ্ছে সিভিয়ার পেইন, আমাদের পেইনটাকে আগে রিলিভ করতে হবে। The next question. Which one of the following types of glomerulonephritis is most characteristically associated with partial lipodystrophy? পার্শিয়াল লাইপোডিস্ট্রফির সাথে আমরা তাহলে দেখি কি কি আছে এখানে। মিনিমাল চেঞ্জ ডিজিজ, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেসেঞ্জিও ক্যাপিলারি, বা এটাকে কিন্তু আরেকটা নাম বলে, হ্যাঁ, মেমব্রেনোপ্রলিফারেটিভ বলে। এটা দুইটা নাম, এটা হলো মেসেঞ্জিও ক্যাপিলারি আর মেমব্রেনোপ্রলিফারেটিভ। দেন হচ্ছে ডি হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড ই হচ্ছে র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার লাইপোডিস্ট্রফির সাথে অ্যাসোসিয়েটেড যেটা সেটা হলো মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আবার মেসেঞ্জার ক্যাপিলারি টাইপ 1 টাইপ 2 আছে, এখানে টাইপ 2 হবে। যদি আরো স্পেসিফাই করে বলতো যে টাইপ 2 মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, টাইপ 1 এর সাথে যাবে না, এটা হবে টাইপ 2। তার মানে আমরা তাহলে এখানে যে স্ট্রিম গুলো আছে তার মধ্যে সিটাকে আমরা বললে এটা হয়ে যাবে মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে সাধারণত লাইপো ডিস্ট্রফি থাকে, দেখা যায় পাক্কাল প্যাড অফ ফ্যাট থাকে না, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড থাকে। নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লিস্ট অ্যাসোসিয়েটেড উইথ রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস? রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস তো একটা খুবই সিকুয়েলিটা খুবই খারাপ, ডেঞ্জারাস। বায়োলেটারাল ইউরেটারিক অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। আরো অনেক প্যাথোলজি হতে পারে। তো সেই হিসেবে তাহলে লেজ লাইকলি তাহলে কি কি আছে এখানে? এ হচ্ছে রেডিয়ালস থাইরয়েডাইটিস, বি হচ্ছে প্রিভিয়াস রেডিওথেরাপি, সি হচ্ছে ইনফ্লামেটরি অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, ডি হচ্ছে মেথিসারজাইট এন্ড ই হচ্ছে সালফোনামাইড। তাহলে এগুলো থেকে দেখা যাচ্ছে যে মেথিসারজাইটের সাথে কিন্তু রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস একটা রিলেশন আছে। প্রিভিয়াস রেডিওথেরাপি, যে কোনো ধরনের রেডিওথেরাপির একটা কমপ্লিকেশন হচ্ছে ফাইব্রোসিস হওয়া। অ্যাওর্টিক অ্যানিউরিজম, ইনফ্লামেটরি, এটা তো যেহেতু এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাহলে এটার সাথেও ফাইব্রোসিস এর রিলেশন আছে। রেডিয়াস থাইরয়েডাইটিস এটা একটা ফাইব্রোসিস রিলেটেড। তাহলে সালফোনামাইডটা এখানে অ্যাকচুয়ালি তাহলে অ্যান্সার হবে ই, সালফোনামাইড। নেক্সট কোশ্চেন। A 43-year-old is referred to the renal clinic after presenting with peripheral edema. He has no past medical history of note. Routine blood ordered by the GP showed the following. Hemoglobin হচ্ছে 14.1 নরমাল রেঞ্জে, প্ল্যাটিলেট কাউন্ট নরমাল, WBC উইথিন নরমাল রেঞ্জ, সোডিয়াম পটাশিয়াম নরমাল রেঞ্জ, ইউরিয়া এবং ক্রিয়েটিন একটু রেস, ক্রিয়েটিনটা বেশি করে 143 মাইক্রোমোল পার লিটার, বিলিরুবিন, এএলপি একটু রেঞ্জ আছে কিছু আর নরমালের মধ্যেই, এন্ড অ্যালবুমিনটা কমে গেছে। এখানে তাহলে রেজাল্ট ক্রিয়েটিনিনটা বেশি, অ্যালবুমিনটা কম, হ্যাঁ। আবার ওনার যেটা হচ্ছে যে 43 ইয়ার্স, ওনার যেটা ভেরি পেরিফেরাল ইডিমা আছে। আচ্ছা, হিজ ইউরিনারি প্রোটিন, তাহলে প্রোটিন কিন্তু 4.2 গ্রাম পার 24 আওয়ার্স, অর্থাৎ নেফ্রোটিক রেঞ্জে প্রোটিন, নেফ্রোটিক রেঞ্জে প্রোটিন ইউরিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, আমরা মনে রাখতেছি আর কি। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, হাইপো অ্যালবুমিন, হ্যাঁ। আচ্ছা,
pitting edema and ankle, and his blood pressure is raised 160/92 millimeter. তার মানে hypertension, renal impairment, nephrotic range proteinuria. তাহলে renal biopsy is ordered and reported as follows: mesangium normal with no hypercellularity, the capillary wall are thickened. তাহলে capillary wallটা thickened এখানে, কিন্তু মেসেঞ্জিয়া সাধারণত নরমাল আছে, হ্যাঁ, এবং কোনো সেলুলারিটি নেই। আর সাব এপিথেলিয়াল ডিপোজিট আর সিন, তাহলে সাব এপিথেলিয়াল ডিপোজিটও আছে। গিভ দ্য লাইকলি ডায়াগনোসিস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ড্রাগস ইজ মোস্ট লাইকলি টু বি বেনিফিশিয়াল। সাব এপিথেলিয়াল ডিপোজিট, তার বেসমেন্ট মেমব্রেনটা থিকেন্ড হয়ে গেছে, এটা ইন ফেভার অফ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেহেতু কোনো মেসেঞ্জিয়াল প্রলিফারেশন নাই, তাহলে আমরা কোনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের সাথে আমরা তাকে নিয়ে আসতে পারতেছি না। সাথে হচ্ছে হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, নেফ্রোটিক রেঞ্জে, হ্যাঁ, নেফ্রোটোনেফ্রাইটিক প্রেজেন্টেশনের মতো আসছে। তাহলে আমরা ড্রাগ কি, কোন ধরনের ড্রাগ এখানে আমরা চয়েস করব, বেনিফিশিয়াল হবে। তাহলে কি হুইচ ওয়ান, একটাই বলছে, দ্য ফলোইং ড্রাগস ইজ মোস্ট লাইকলি টু বি বেনিফিশিয়াল। তাহলে এসসি ইনহিবিটর, সাইক্লোস্পোরিন, কর্টিকোস্টেরয়েড, অ্যাসপিরিন, সাইক্লোফসফেট, হ্যাঁ। তবে মোস্ট লাইকলি আমরা শুরু করবো যে এখানে, তাহলে এসসি ইনহিবিটর দিয়ে শুরু করবো, কারণ কি এটা হলো অ্যান্টিপ্রোটিনিউরিক ড্রাগ। দিস ইজ অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, হ্যাঁ। এসসি ইনহিবিটর তাহলে তার প্রেসারের কমানোর জন্য এখানে রোল প্লে করবে। আবার আরেকটা কি, যে প্রোটিনিউরিয়াও কমাবে, নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া সেটাও কমানোর জন্য এসসি ইনহিবিটর, হ্যাঁ। যদি আমাকে কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য রোল অফ এসসি ইনহিবিটর ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোম, তাহলে আমরা এখানে বলবো যে অ্যান্টি প্রোটিনিউরিক ইফেক্ট, হ্যাঁ। আর প্রেসার যদি থাকে, হাইপারটেনসিভ থাকলে, তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্টও এখানে আমরা পাবো। তাহলে দুইটা আমরা বেনিফিট এখানে পাচ্ছি, এবং অন্যান্য ড্রাগও আমরা সাবসিকুয়েন্টলি পরে দিব। কিন্তু যেহেতু একটা এমসিকিউ, এখানে ডিসকাশন খুব বেশি করা যাবে না, একটাই অ্যান্সার আমি এসি ইনহিবিটর দিয়ে তাহলে আমরা তাকে শুরু করব, এবং ফলো আপ করবো তার রেনাল ফাংশন 2 সপ্তাহের মধ্যে ডিটেরিয়েট করছে নাকি ইমপ্রুভ হচ্ছে, সেটা আমরা ফলো আপ করবো। এবং মেমব্রেনাস ট্রিটমেন্ট, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ট্রিটমেন্ট আছে, প্রোটোকল আছে, সেটাকে আমরা পরবর্তী ফলো করব। আর এটা এমসিকিউতে আসলে ডিসকাশন স্কোপ কম, আমি শুধু ইন শর্ট এটাই বলছি। এসি ইনহিবিটর এখানে ড্রাগ অফ চয়েস এ। নেক্সট, you are receiving a 33-year-old man who has recently been diagnosed with adult polycystic kidney disease in the renal clinic. You proceed to examine his cardiovascular system. Which other feature are you most likely to be examined? আচ্ছা, এ হচ্ছে dilated cardiomyopathy, বি হচ্ছে mitral stenosis, সি হচ্ছে aortic stenosis, ডি হচ্ছে রেনাল ব্রুই সেকেন্ডারি টু রেনাল আর্টারি স্টেনোসিস, এন্ড ই হচ্ছে মাইট্রাল ভালভ প্রলাপস। তাহলে এডিপিকেডি যেহেতু একটা জেনেটিক ডিজিজ, অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, এটার সাথে আরো অন্যান্য অর্গানেরও ডিফেক্ট থাকে। তার মধ্যে কার্ডিয়াক ডিফেক্ট একটা হচ্ছে, যেখানে তাহলে মাইট্রাল ভালভ প্রলাপসও এখানে থাকতে পারে রিলেশন। তারপরে সিস্ট কিন্তু শুধু কিডনিতে থাকে না, এডিপিকেডিতে এখানে লিভারে থাকতে পারে, লাংয়ে থাকতে পারে, প্যানক্রিয়াসে থাকতে পারে, হ্যাঁ। তারপর প্রোস্টেট পর্যন্ত থাকে, মেলের ক্ষেত্রে প্রোস্টেটেও এই সিস্ট থাকতে পারে। তারপরে ব্রেনে যেটা বেরিয়েনিউরিজম, হ্যাঁ, বেরিয়েনিউরিজম থাকতে পারে এই ধরনের। তাহলে এডিপিকেটেড পেশেন্টের কিন্তু অন্যান্য অর্গানেও ডিফেক্ট থাকতে পারে, আমাদের এটা মনে রাখতে হবে। কার্ডিয়াক তাহলে মাইট্রাল ভালভ প্রলাপস, ই, এখানে ই হবে। নেক্সট কোশ্চেন, এ 54-year-old man who has a end-stage diabetic nephropathy is being assessed for a renal transplant. তাহলে রেনাল ট্রান্সপ্লান্টের জন্য অ্যাসেস করা হচ্ছে। And when assessing the HLA matching between donor and recipient, what is the most important HLA antigen to match? DP, P, DR, D তে হচ্ছে C এবং E হচ্ছে A। তাহলে এখানে আমরা যেটা জানি যে এখানে DP, DQ, DR, DP, DQ, DR টা আমরা সাধারণত ম্যাচ করি, তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে DR, C, এখানে C কারেক্ট হবে, যেহেতু বলা হয়েছে যে most important ACL antigen, তাহলে DR, C টা correct. Next question. A 33-year-old is admitted to the
emergency department with suspected renal colic. He has a ultrasound that shows a probable stone in the left ureter. What is the most appropriate next step with respect to imaging? আচ্ছা, তাহলে এখানে কি নন কন্ট্রাস্ট সিটি, মিক্সচুরেটিং সিস্টোরেথ্রোগ্রাম, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, প্লেন রেডিওগ্রাফি অ্যান্ড এমআরআই। তাহলে যেহেতু আমরা একটা আল্ট্রাসাউন্ড করে ফেলেছি, আল্ট্রাসাউন্ড, তাহলে আমরা এখানে এটাকে চয়েস করব, নন কন্ট্রাস্ট সিটি। নন কন্ট্রাস্ট সিটি করলে এখানে বোঝা যাবে। আর সিটি স্ক্যানটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড। যদিও ইনিশিয়ালি আমরা রেনাল স্টোন সাসপেক্ট করলে আল্ট্রাসাউন্ডের আগে আমরা এক্সরেটা করতে পারি, কারণ 90% দেখা যায় রেনাল স্টোন রেডিও ওপেক, 90% এর বেশি। ক্যালসিয়াম স্টোন বেশি কমন রেনাল স্টোনের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল একটা এক্সরে কেওবিটা করলে অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারি। আর যেহেতু এখানে আল্ট্রাসাউন্ডে প্রবাবল স্টোন হিসেবে বলা হয়েছে, অর্থাৎ কনফার্ম না, তো সেক্ষেত্রে আমরা একেবারে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করাটা এখানে ভালো। এ The next, a 55-year-old male is being evaluated for persistent proteinuria. He has a past medical history of multiple myeloma that has recently relapsed. He undergoes renal biopsy. Light microscopy with Congo red stain reveals apple green birefringence under polarized light. What is the most likely diagnosis? তাহলে মাল্টিপল মায়োলোমার প্যাশেন্ট এবং ওনার প্রোটিনিউরিয়া আছে, নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনিউরিয়া, পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া আর কি, অ্যান্ড কঙ্গো রেডে বাইরেফ্রিনজেন্স, অ্যাপেল গ্রিন বাইরেফ্রিনজেন্স। তাহলে কি হবে এটা, তাই না? এ হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলাসক্লেরোসিস, সি হচ্ছে গুড পাস্টার সিনড্রোম, ডি হচ্ছে অ্যাকুট পোস্ট স্ট্রেপ্টোকল জিএন, অ্যান্ড ডি হচ্ছে এখানে অ্যামাইলোডোসিস। হ্যাঁ, অ্যামাইলোডোসিসটাই অ্যাপেল গ্রিন বাইরেফ্রিনজেন্স appearance দিবে আন্ডার পোলারাইজড লাইটে। তাহলে ই হচ্ছে অ্যামাইলোডোসিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন। A 73-year-old with a history of alcohol excess is admitted following a fall at home. On admission, the following blood results are obtained: urea 3.5 normal, creatinine normal, creatinine kinase 180 micromole as unit per liter. 3 days later, the blood results are follows: urea raised করে গেছে, creatinine raised to 48 micromole, and creatine kinase অনেক বেড়ে গেছে 4400 ইউনিট। তাহলে which one, তার মানে একেআই হয়ে গেছে। বোঝাই যাচ্ছে অ্যালকোহলিক প্যাশেন্ট ছিল অ্যালকোহলিক এবং ফল করে দিয়েছে, ফল, হিস্ট্রি অফ ফল আছে। আচ্ছা, তাহলে আমরা কি ধরনের, তাহলে প্রিভেন্ট ডিটোরিয়েশন অফ দ্য রেনাল ফাংশনের জন্য আমরা কি করতে পারি? এ হচ্ছে লো ডোজ ডোপামিন, বি হচ্ছে ইউরিনারি অ্যাসিডিফিকেশন, সি হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড, ডি হচ্ছে ফসিমাইড, এন্ড ডি হচ্ছে মেনিটল। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে পেশেন্টকে হাইড্রেট রাখা, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে ইউরিনারি ফ্লো বাড়িয়ে তার যে ক্রিয়েটিনিন অর্থাৎ এখানে তো র্যাবডোমায়োলাইসিস হয়েছে, অ্যালকোহল, ফল, হ্যাঁ, এগুলো ইন ফেভার অফ র্যাবডোমায়োলাইসিস, ফলে সিপিকে বেড়ে গিয়েছে, ক্রিয়েটিন কাইনেস। তাহলে আমাদের মায়োগ্লোবিলিনটাকে আমাদের বের করে দিতে হবে শরীর থেকে। এর জন্য আমাদের সবসময় ইউরিন আউটপুট বাড়াতে হবে। সেই জন্য আমাদের টার্গেট থাকবে হাইড্রেট করা পেশেন্টকে আমাদের, তাহলে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে। হ্যাঁ, হাইড্রেট করতে হবে, কারণ অলরেডি একেআই হয়ে গেছে। এখন তাকে আমরা অন্য কোনো ড্রাগ বা কিছু দরকার নেই, এখন আমরা হাইড্রেট করলেই তার রেগুলার ফলো আপ করবো, ইউরিন আউটপুটটা যাতে বাড়ে, বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। Next question. A 20-year-old Nigerian female present to the emergency department with chest pain. She reports a long history of fatigue and joint pain. আচ্ছা, তাহলে চেস্ট পেনের একটা হিস্ট্রি আছে এবং তার ফ্যাটিগ এন্ড জয়েন্ট পেন।
আর্লি রিফিল পেরিকার্ডিয়াল ড্রাপ অ্যান্ড বায়োল্যাটারাল, তাহলে এক্সামিনেশনে পেরিকার্ডিয়াল ড্রাপ অ্যান্ড বায়োল্যাটারাল পিটিং এডিমা, অর্থাৎ তার অবজারভেশন she has a low grade pyrexia and blood pressure raise, urine analysis show hematuria and nephrotic proteinuria, আর pregnancy test negative, ECG show saddle shape ST elevation, তার মানে পেরিকার্ডাইটিস এর ব্যাপারে, তাই না? পেরিকার্ড ST elevation যদি কনভেক্সিটি আপওয়ার্ড থাকে তাহলে হচ্ছে এমআই অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন, আর কনকেভিটি স্যাডেল শেপ যেহেতু এটা হচ্ছে পেরিকার্ডিস। আচ্ছা, ইন্টারেস্ট আর ব্লাড রেজাল্ট হচ্ছে ইউরিয়া। আচ্ছা, দুই একই জিনিস। আচ্ছা, ক্রিয়েটিনিন রেস, ইজিএফআর হচ্ছে 33 মিলিলিটার পার মিনিট পার মিটার স্কয়ার। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং ইজ মোস্ট লাইকলি অন রেনাল বায়োপসি, তার মানে তাহলে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, পেশেন্টের হাইপারটেনশন আছে, পেশেন্টের মাল্টিপল সাইটে ফ্লুইড অ্যাকুমুলেশন আছে, নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনুরিয়া এবং সাথে হ্যামাচুরিয়াও আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি পাচ্ছি? কোনটা হিস্টোলজিক্যাল? ফোকাল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এটা আমরা একটা দিয়ে যদি মেমব্রেনাসে তো আমরা তার হ্যামাচুরিয়াটা খুব কমনলি না, তার পেশেন্টের রেনাল ফাংশন ডিটেক্ট করে যাচ্ছে, তাহলে সবকিছু মিলে আমরা তাহলে যদি বলি যে মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যে নেফ্রোটোনেফ্রাইটিক দুইটা প্রেজেন্টেশনে থাকতেছে। ফোকাল সেগমেন্টাল ডি যেটা, এটা তো সাধারণত নেফ্রোটিক প্রেজেন্টেশন করে, এটা তাহলে এটা পারে না। ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে, যে আবার আরো যদি বলি ভালো করে যে মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাতে আমরা এটা এক্সপ্লেন করতে পারি যে যার জিএফআর কমে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, অর্থাৎ রেনাল ইম্পেয়ারমেন্ট, সাথে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন আছে, ইডিমা ডেভেলপ করে গেছে, ফলে পেরিকার্ডাইটিস, তারপর এদিকে হচ্ছে যে অ্যাসাইটিস, সাথে আবার ইউরিনে হ্যামাচুরিয়া, নেফ্রোটিক প্রোটিনুরিয়া। মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ডিউ টু, এটা অনেক ধরনের কজ আছে, তার মধ্যে একটা লুপাস হতে পারে বা আদার কজ হতে পারে। আর ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা এটা হতে পারে সি এবং ই, এই দুইটার মধ্যেই আমরা ডিফিউজটা বললেও ভুল হবে না। ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভটাও আসলে আলটিমেটলি মেসেঞ্জিয়ালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফোকাল প্রলিফারেটিভ আর ডিফিউজ। তাহলে ডিফিউজ সিটা আমরা বললে মনে হয় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। নেক্সট কোশ্চেন। 34-year-old man is investigated for recurrent renal stone history and he has been hospitalized on multiple occasions. এই কোশ্চেনটা আসলে রিপিট হয়েছে, এটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ ইন্ডেপামাইড আমরা অ্যানসার করেছিলাম, এটা রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন। A 72-year-old woman who has been on the ward for the past 5 days is noted by the nurses not to be passing much urine. She was admitted originally with pneumonia but has since diarrhea. নেই, blood test show her creatinine has increased from 98 to 172 micromole, and following test is most useful when determining whether there is a pre-renal uremia or acute tubular necrosis. তাহলে এখানে আসলে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটাকেই করতে বলা হয়েছে যে কি দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, যেহেতু তার একেআই তো বোঝাই যাচ্ছে যে তার ইউরিন পাস কম হচ্ছে এবং ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে, 98 থেকে 172। এখন তাহলে আমরা দুইটা প্রি রেনাল একেআই এবং রেনাল একেআই, আমরা তো একেআই তিনটা টাইপ বলেছিলাম, প্রি রেনাল, রেনাল এন্ড
পোস্ট রেনাল। তাহলে এখানে বলা হয়েছে যে কোন টেস্ট করে আমরা প্রি রেনাল এবং রেনাল একিআই অর্থাৎ অ্যাকিউট টিবুলার নেক্রোসিস বা কর্টিক্যাল নেক্রোসিস এটা হচ্ছে রেনাল একিআই। আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করতে পারি? এ হচ্ছে সেরাম ইউরিয়া লেভেল, বি হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, সি হচ্ছে প্লাজমা অসমোলারিটি, ডি হচ্ছে ইউরিনারি ইউরিয়া এন্ড ই হচ্ছে ইউরিনারি সোডিয়াম। তো এখানে যেটা হবে ইউরিনারি সোডিয়ামটা হবে, কারণ প্রি রেনাল একিআইতে ইউরিনারি সোডিয়ামটা কম পাস হবে, লেস দ্যান 20 মিলি মোল। তাহলে ইউরিনারি সোডিয়ামটা কম হবে। আর যদি রেনাল হতো তাহলে ইউরিনারি সোডিয়ামটা বেশি বের হতো ইউরিন দিয়ে। তাহলে এই ইউরিনারি সোডিয়ামটা দিয়ে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারি একটা পরীক্ষা যদি করি। নেক্সট কোশ্চেন। A 54-year-old truck driver presented to emergency department with a new onset severe back pain radiating to his groin. He required 10 milligram of intravenous morphine to control his pain. He is not a smoker but drinks 10 to 12 pint on week. He has recently been diagnosed with esophageal cancer and has undertaken his first chemotherapy session the previous week. With regard to uric acid calculi, one of its remarkable characteristic is আচ্ছা, তার মানে বলা হচ্ছে যে এখানে তার ইউরিক অ্যাসিড ক্যালকুলাই রিলেটেড একটা স্টেমের মধ্যে কোনটা কারেক্ট এরকম একটা রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক, ইউরিক অ্যাসিড ক্যালকুলাইয়ের একটা ক্যারেক্টারিস্টিক, তাহলে পাঁচটার মধ্যে কোনটাকে আমরা ধরে নেব। হ্যাঁ, এ হচ্ছে দে ক্যান নট বি ভিজুয়ালাইজড বাই আল্ট্রাসোনোগ্রাফি, বি হচ্ছে দে আর রেডিওলুসেন্ট, সি হচ্ছে হার্ডলি সিন অন প্লেন সিটি, ডি হচ্ছে হাই সলিবিলিটি অন অ্যাসিডিক ইউরিন পিএইচ, ই হচ্ছে পুর রেসপন্স টু মেডিকেল ট্রিটমেন্ট। একটা আমরা বি কে এখানে বেশি অ্যাকুরেটলি বলতে পারি দে আর রেডিওলুসেন্ট। হ্যাঁ, ইউরিক অ্যাসিড ক্যালকুলেটে রেডিওলুসেন্ট, এক্সরে তে আসবে না, এক্সরে তে এটা দেখা যাবে না, এটা বললেই সবচেয়ে ভালো। নেক্সট কোশ্চেন। A 45-year-old man with a history of alcoholic liver disease presents with abdominal distension. Examination reveals tense ascites with which is drained. What is the appropriate type of diuretic to help prevent reaccumulation of ascites? আচ্ছা, আমরা সাধারণত সিএলডি তে তাহলে কি দেই দেখি। এ হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, বি হচ্ছে লুপ ডায়োরেটিক্স, সি হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স, ডি হচ্ছে অসমোটিক ডায়োরেটিক্স, ই হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এখানে তাহলে আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টে আমরা সাধারণত ক্রনিক লিভার ডিজিজে আমরা ইউজ করে থাকি, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, নেক্সট কোশ্চেন is a 20-year-old woman present with a 5-day history of painless light brown colored urine. She has experienced 3 episodes of this over 5 days, অর্থাৎ তাহলে কালার্ড ইউরিন হচ্ছে লাইট ব্রাউন। There is no dyspareunia, urgency or pain in liver as of now. She is afebrile, though she alludes to being ill with a respiratory infection around 3 weeks back. 3 সপ্তাহ আগে একটা রেসপিরেটরি ইলনেসের একটা হিস্ট্রি আছে। ইউরিন ডিপিস্টিক রিভিলস প্রোটিন এন্ড ব্লাড, তার ইউরিনে প্রোটিন এবং ব্লাডও আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি? তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন এন্ড ফলোড বাই তার নেফ্রাইটিক ইলনেসের মতো, যেহেতু ইউরিনে আরবিসি এবং প্রোটিন পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটার সাথে কিসের সাথে আবার সাথে পেইনলেস লাইট ব্রাউন কালার্ড ইউরিন, তাই না? তার পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন, পিএসজিএন বলে যেটা, ইউটিআই, পাইলোনেফ্রাইটিস, অ্যালপোর্ট সিনড্রোম এন্ড আইজিএনএ প্রভৃতি। এটা তাহলে এটার সাথেই যাচ্ছে যে ফলোড বাই ইনফেকশন, হ্যাঁ, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন। রেসপিরেটরি আবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, স্পেশালি থ্রোট থাকে ফিচার, কাফ থাকতে পারে। তো এই ধরনের রিলেটেড তাহলে আমরা
patient একটা respiratory illness followed by features of nephritic illness, হ্যাঁ, তাহলে আমরা পোস্ট ইনফেকশন বলতে পারি এবং আরো স্পেসিফিক্যালি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন এ কারেক্ট এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 56 ইয়ার A 56-year-old man who suffered from biventricular cardiac failure come to the clinic for review. His symptoms are currently well controlled and she is taking ramipril, spironolactone, bisoprolol, furosemide. His main complaint is of painful gynecomastia. For past 6 months, physical examination, blood pressure, residual sign of cardiac, no residual sign of cardiac failure, renal function unchanged for from 6 months. Acha. Creatinine 125 micromole. Which of the following is the most appropriate next step? তাহলে আমরা তো জানি যে স্পাইরোনোল্যাকটোন রিলেটেড কিছু প্রবলেম হয়, গাইনোকোমেশিয়া তার মধ্যে একটা পেইনফুল গাইনোকোমেশিয়া হয়। তাহলে কি আমরা অ্যাকশনে যেতে পারি দেখি। এ হচ্ছে চেক ইজ প্রোল্যাকটিন লেভেল, বি হচ্ছে চেঞ্জ দ্য স্পাইরোনোল্যাকটোন টু এপ্লেরেনন, সি হচ্ছে চেঞ্জ দ্য ফুরোসেমাইড টু ইন্ডোপামাইড, ডি হচ্ছে স্টপ দ্য বিসোপ্রোলল, ই হচ্ছে চেক হিজ টেস্টোস্টেরন লেভেল। এখানে আমরা স্পাইরোনোল্যাকটোনটাকে চেঞ্জ করে দিব, গাইনোকোমেশিয়াটা তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পেইনফুল গাইনোকোমেশিয়া হয় স্পাইরোনোল্যাকটোন। তাহলে এখানে বিটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 33-year-old man present with one day history of pain and swelling in the right testicle. Around 4 weeks ago, he returned from a holiday in Spain but reports no dysuria or urethral discharge. On examination, he has a tender swollen right testicle. On examination, the heart rate is 84 per minute and his temperature is 37.1 degree centigrade. What is the most appropriate management? তার মানে এটা বোঝা যাচ্ছে অর্কাইটিস, হ্যাঁ, সোলেন টেস্টিস সাথে টেন্ডার এবং ফিভারিশ। আচ্ছা, তাহলে আমরা কি করব, আইএম সেফটি একজন স্ট্যাট প্লাস ওরাল ডক্সিসাইক্লিন 2 উইকস, ওরাল ডক্সিসাইক্লিন প্লাস মেট্রোনিডাজল, দেন সি হচ্ছে ওরাল ট্রাইমিথোপ্রিম ফর 2 উইকস, ডি হচ্ছে ওরাল এজিথ্রোমাইসিন স্ট্যাট ডোজ, ই হচ্ছে ওরাল সিপ্রোফ্লক্সাসিন ফর 2 উইকস। তাহলে আমরা প্রোটোকল যদি চিন্তা করে আইএম, তাহলে এটাই হচ্ছে কারেক্ট। এখানে আইএম সেফটি একজন একটা স্ট্যাট ডোজ দেওয়া হয় এন্ড ফলোড বাই ডক্সিসাইক্লিন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ নেক্সট কোশ্চেন, which one of the following feature is least likely to be seen in Hanoch-Schönlein purpura? Abdominal pain A, B হচ্ছে renal failure, C হচ্ছে polyarthritis, D হচ্ছে thrombocytopenia এবং ই হচ্ছে পারপুরিক রেস্ট। তাহলে এখানে প্রায় সবগুলাই তো আমরা ক্লাসিক্যালি পাই, তবে এটা তো একটা ভাস্কুলাইটিস, হ্যাঁ, Hanoch-Schönlein purpura, renal involvement as well as সিস্টেমিক আদার অর্গান ইনভলভমেন্ট, তার মধ্যে হচ্ছে গাট আছে, স্কিন আছে, জয়েন্ট আছে। এটা তাহলে লিস্ট লাইকলি এখানে থ্রম্বোসাইটোপেনিয়া, ডিটাই লিস্ট লাইকলি। আর রেনাল ইনভলভমেন্ট হয়, মেসেন্টারিক ইসকেমিয়ার জন্য অ্যাবডোমিনাল পেন হয়, রেনাল ইনভলভমেন্টের জন্য হেমাচুরিয়া, সাথে অনেক সময় রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, জয়েন্টের জন্য পোলিআর্থ্রাইটিস হয়, স্কিনের জন্য র্যাশ হয় স্কিনে, হ্যাঁ, ডিটা এখানে লাইকলি থ্রম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, next question there, a 20-year-old man present with facial and ankle swelling. This has slowly been developing over the past week. During the review of system, he described passing through the urine. A urine dipstick show protein 3+. What is the most likely cause of this presentation? তার মানে নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনুরিয়া, থ্রু দি স্কিন, প্রোটিন বেশি যাচ্ছে, ফেনাফেনাইস ইউরিন পাস হচ্ছে, 3+ ডিপিস্টিক এসছে, হ্যাঁ। তাহলে এটা কি হবে, মিনিমাল চেঞ্জ ডিজিজ, আইজিএন অ্যাপ্রোপ্যাথি, মেমব্রেনোপ্রলিফারেটিভ জিএন,
পলিসিস্টিক কিডনি ডিজিজ, মেমব্রেনাস। তাহলে এখানে নেফ্রোটিক রেঞ্জে আমাদের মোস্ট কমন যেটা আমরা পাই সেটা হলো মিনিমাল চেঞ্জ, আর একটা হচ্ছে মেমব্রেনাস। এই দুইটা, অন্যগুলো নেফ্রোটিক রেঞ্জে সাধারণত হওয়ার কথা না, কমনলি হয় না। আচ্ছা, তাহলে আমরা এখানে এ এবং ই এই দুইটাকেই আমরা ধরে নিতে পারি। তো এখন যেহেতু 20 ইয়ার্স ওল্ড ম্যান, তাহলে আমরা মেমব্রেনাস তো একটু ইডিওপ্যাথিক মেমব্রেনাসটা কিন্তু একটু 4-5 ডিকেডে হয় আর কি। আর সেকেন্ডারি গুলো বিভিন্ন কজ থাকে। তো মিনিমাল চেঞ্জটা এখানে হতে বেশি পসিবিলিটি। মিনিমাল চেঞ্জ ডিজিজ কিন্তু এই বয়সে আমরা পাই, এমসিডি, মিনিমাল চেঞ্জেস। যাই হোক, এমসিকিউটা এ এবং এই দুইটাই কিন্তু এখানে আমরা অ্যান্সার হিসেবে ধরে নিতে পারি। এখন সমস্যাটা হচ্ছে যে অ্যান্সারটা কোনটা ওরা যারা কোশ্চেন করে কোনটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা ধরে নিচ্ছে। যে কারণ যদি দেখা গেল যে এটাকে ওরা কারেক্ট ধরে নিচ্ছে, তাহলে ওইটাই ঠিক। আবার ইও কিন্তু এখানে আসতে পারে। বয়সটা এমন যে মিনিমাল চেঞ্জেস কিন্তু আরো আগে হয়, আবার মেমব্রেনাসটা আরো পরে হয়, 40-50 বছর বয়সের দিকে কমনলি হয়। তো সুতরাং এর মধ্যে আমরা মিনিমালটাকে আমরা নিতে পারি এখানে, যেহেতু তার ডিপিস্টিকে পজিটিভ এবং এটাকে আমরা ধরে নিচ্ছি। নেক্সট কোশ্চেন, why do patients with chronic kidney disease have a raised phosphate level? আচ্ছা, কারণ আমরা তো বলছি আগেও যে হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটিমিয়া এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, এই তিনটা হলো ক্লাসিক্যাল একটা মিনারেল বোন ডিজিজের সাথে রিলেটেড। তাহলে কোনটা? একটা ডিক্রিজ রেনাল এক্সক্রিশন, আরটা হচ্ছে ইনক্রিজড গাট অ্যাবজর্পশন, আরটা হচ্ছে হাইপার ভিটামিনোসি ডি, আরটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, কি হচ্ছে ডিক্রিজ 25 আলফা হাইড্রোক্সিলেশন অফ দ্য ভিটামিন। এখানে যেটা হবে ডিক্রিজ রেনাল এক্সক্রিশন। হ্যাঁ, যেহেতু রেনাল ফাংশন ডিটিউট করে যায়, জিএফআর কমে যায়, তাহলে ফসফেট লেভেলটা কম এক্সক্রিশন হবে এবং ফসফেট লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। Next question. A 45-year-old man is seen in the emergency department with nausea, pallor, and lethargy. He has no past medical history of noted. A cannula is inserted and blood show the following: sodium 140 millimole per liter, potassium raised 6.7 millimole per liter, bicarbonate কম, এখন হচ্ছে 14 মিলিমোল পার লিটার আছে, ইউরিয়া বেশি 18.2 মিলিমোল পার লিটার, ক্রিয়েটিনিনটাও বেশি 230 মাইক্রোমোল পার লিটার। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট? তাহলে আমরা এখানে যেটা দেখতেছি যে একটা রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্টের পেশেন্ট, সাথে হাইপার ক্যালেমিয়া আছে, মিডল এজ 45 ইয়ার্স ওল্ড ম্যান। তাহলে আমরা কি করব? অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট, একটা এ হচ্ছে নেবুলাইজ সালবিটামল, বি হচ্ছে ইন্ট্রাভেনাস বাইকার্বনেট, সি হচ্ছে হিমোডায়ালাইসিস, ডি হচ্ছে ইনসুলিন ডেক্সট্রোজ ইনফিউশন এবং ই হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট। আচ্ছা, এখানে যেগুলো হাইপার ক্যালেমিয়া কিন্তু সবগুলো অ্যাপ্রোচই আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি, কিন্তু এখানে যে সিনারিটা সাজেস্ট করতেছে যে আমরা কোনটা দিয়ে তাহলে শুরু করব। তাহলে আমরা শুরুই করি হাইপার ক্যালেমিয়া যে মেমব্রেন স্টেবিলাইজিং ড্রাগসটা দিয়ে আগে শুরু করি, তার ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেটটা আমরা আগে দিয়ে দিব, কারণ হাইপার ক্যালেমিয়া অনেক সময় দেখা যায় কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট করে ফেলে। তো পেশেন্টের যদি একে থাকে তাহলে দেখা যায় যে 6.7 কিন্তু যথেষ্ট রেইজ পটাশিয়াম লেভেল ফর কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে আমরা আগে মেমব্রেন স্টেবিলাইজিং ড্রাগসটা অর্থাৎ ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো, দেন সাবসিকুয়েন্ট যেমন ইনসুলিন ডেক্সট্রোজ আমরা পরে দেই, তারপরে বাইকার্বনেটও আমরা দেই। এগুলো সবই পটাশিয়ামকে কমানোর জন্য ইউজ করা হয় এবং সালবিটামল নেবুলাইজও করা হয়। সাবসিকুয়েন্টলি আমরা এগুলো দিতে থাকি এবং লাস্টলি যদি না হয় তাহলে আমরা পটাশিয়ামকে কমানোর জন্য হিমোডায়ালাইজ পর্যন্ত করে থাকি। তো সুতরাং এই সবগুলোই বাট আমাদের সিকুয়েন্সিয়ালি দিতে হবে। প্রথমে আমরা তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেটটা দিয়ে শুরু করব, দেন নেক্সট স্টেপটা আমাদের আসবে ডেক্সট্রোজ এন্ড ইনসুলিন। হ্যাঁ, তাহলে এটা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে ইনিশিয়ালি আমরা এটা দিয়ে শুরু করি। নেক্সট, a 62-year-old man is diagnosed with renal cell carcinoma.
One of the following hormone is least likely to be present in excessive level. Renal cell carcinoma তো এটা মেটাস্টেসিস হয়, ব্লাড বর্ন মেটাস্টেসিস বিভিন্ন অর্গানে ইনভলভ হয়ে যায়, তাই না? তাহলে আমরা কোনটা লিস্ট লাইকলি প্রেজেন্ট? ইরাইথ্রোপয়েটিন, প্যারাথরমোন, আচ্ছা গ্রোথ হরমোন, এসিটিএস এন্ড রেনিন। তাহলে এখানে আমরা প্যারাথরমোনটাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি ধরে নিতে পারি, কারণ এখানে রেনাল সেল কার্সিনোমা প্রেজেন্ট ইন এক্সেসিভ লেভেল, না? লিস্ট লাইকলি টু বি প্রেজেন্ট ইন এক্সেসিভ লেভেল। এই কোশ্চেনটা আমি একটু কনফিউজ আসলে, এই কোশ্চেনটা অফ থাকুক, এটা আমি পরে সলভ করার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে হরমোনাল, হরমোন গুলা সিক্রেশন হয় বিভিন্ন ভাবে। একটা হচ্ছে যে অর্গানে টিউমার সে অর্গানে থেকে হয়, আবার দেখা যায় কিছু প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হিসেবে কিছু কিছু হরমোন সিনথেসিস হয়। তো এটা আমি একটু কনফিউজ, এই কোশ্চেনটা আমি নেক্সট টাইম আবার সলভ করার চেষ্টা করব, এর বাইপাস করে যাচ্ছি। নেক্সট কোশ্চেন। A 71-year-old man with chronic kidney disease stage 3 is reviewed in the cardiology clinic. That is CKD stage 3 patient. He is known to have hypertension and ischemic heart disease. Fasting glucose result confirmed he is not diabetic. Recent early morning as a blood sample কি কি পাওয়া যাচ্ছে? এক সপ্তাহ আগে, 1 week আগে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিন এগুলো উইথিন নর্মাল রেঞ্জেই। আবার 6 মান্থ এগো এটাও কি 140 সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া আছে, এটাও নর্মাল রেঞ্জে। 1 week এগো আচ্ছা অ্যালবুমিন ক্রিয়েটিন 15.2 গ্রাম পার মিলিমোল। আচ্ছা ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন? তাহলে এটা স্টেজ 3 পেশেন্ট, মানে এখানে তাহলে আমরা যদি জিএফআর দিয়ে বলি তাহলে 30 থেকে 59, 30 থেকে 59 হচ্ছে মিলিলিটার পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া। হ্যাঁ, স্টেজ 3 তাহলে আসছে। তাহলে এখন কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, তাহলে আমরা কি করব? রেফার টু এ নেফ্রোলজিস্ট, রিপিট দ্য স্যাম্পল, obtain a 24-hour urine collection, repeat using a late evening sample। তার নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ রেনোভাস্কুলার ইমেজিং। তাহলে আমরা যেহেতু স্টেজ 3 চলে গেছে একটা পেশেন্ট, তাহলে আমরা এটা পেশেন্টকে নেফ্রোলজিস্টের ওপিনিয়ন বা কনসালটেশনটাই এখানে দরকার, যাতে এটা ফার্দার আর পেশেন্টটা আর স্টেজ 3 থেকে স্টেজ 4 এ চলে না যায়। কারণ স্টেজ 3 পর্যন্তই আমরা কিন্তু পেশেন্টকে ডিজিজ প্রসেসটাকে হোল্ড করাইতে পারি, হ্যাঁ, ডিলে প্রগ্রেশন করাইতে পারি। এর স্টেজ 4 এ চলে গেলে কিন্তু আমরা খুব বেশি আর পেশেন্টকে ডিলে করাতে পারি না ডিজিজ প্রগ্রেশনটা। তাহলে এখানে হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, which one of the following type of glomerulonephritis is most characteristically associated with streptococcal infection in children? আচ্ছা চিলড্রেনের ক্ষেত্রে তাহলে স্ট্রেপ্টোকক্কাল, তাহলে কি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস? এটা হবে না, কারণ এটা হচ্ছে যে নেফ্রোটিক সিনড্রোম করে। হ্যাঁ, ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হতে পারে। তাহলে বি, বি একটা পসিবিলিটি আছে। সি হচ্ছে মেমব্রেনাস, না মেমব্রেনাস হবে না। ডি হচ্ছে মেসেঞ্জিও ক্যাপিলারি, এটাও নিতে পারে না। ই হচ্ছে র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, হতে পারে বাট এটা কমন না, এটা রেয়ার একটা কারণ। স্ট্রেপ্টোকক্কাই দিয়ে এটা একটু খুব কমনলি আরপিজিএন করে না, এটা রেয়ার। তাহলে আমরা বলি ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা এখানে বিটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট ক্যারেক্টারিস্টিক associated with streptococcal infection in children, তাহলে এটা ডিফিউজ প্রলিফারেটিভ। নেক্সট কোশ্চেন, 54-year-old woman is admitted to the emergency department. আচ্ছা, following what sound like an episode of vasovagal syncope? আচ্ছা, vasovagal syncope এপিসোড নিয়ে এটা 54-year-old woman admitted হয়েছে ইমার্জেন্সি হয়ে আর কি। Blood gases on admission showed
a metabolic acidosis, blood tests are repeated as follows. তাহলে সোডিয়াম নরমাল, পটাশিয়াম পটাশিয়ামটা একটু কম, ক্লোরাইড আচ্ছা হাইপারক্লোরেমিক, বাইকার্বনেট কম 18, ইউরিয়া নরমাল, ক্রিয়েটিনিন নরমাল। তাহলে which one of the following is most likely to explain the metabolic acidosis? তাহলে এটা একটা metabolic acidosis এর সিনারি, হ্যাঁ। আবার এদিকে পটাশিয়ামটা কম, এটা আমাদের কিছু ক্লু দিবে, কোশ্চেনের যে স্টেমটা আমাদের ক্লু দিচ্ছে কিন্তু। তাহলে পেশেন্টটা মেটাবলিক অ্যাসিডোসিসের পটাশিয়াম কম, আচ্ছা আবার এদিকে হচ্ছে যে সোডিয়াম নরমাল, ক্লোরাইডটা একটু বেশি, হাইপারক্লোরেমিক, হ্যাঁ। আবার বাইকার্বনেট তো যেহেতু অ্যাসিডোসিস, বাইকার্বনেট এখানে কম, নরমাল রেনাল ফাংশন। তাহলে এখানে কি কি আছে? লিথিয়াম ওভারডোজ, অ্যাসপিরিন ওভারডোজ, রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফারকশন, অ্যালকোহল কিটোঅ্যাসিডোসিস অ্যালকোহলিক, এন্ড লাস্ট হলো ইউরেটেরোসিগমোইডোস্টোমি। তাহলে এখন মেটাবলিক অ্যাসিডোসিসকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা বলি যে অ্যানায়ন গ্যাপ দিয়ে, হ্যাঁ। অ্যানায়ন গ্যাপটা ইজ নাথিং, এটা হচ্ছে জাস্ট ক্যাটায়ন, হ্যাঁ। ক্যাটায়ন এবং অ্যানায়নের যে ডিফারেন্স, এটা একটা নরমাল রেঞ্জ আছে। দেখা বলা হয় যে 12 থেকে 15 এরকম একটা নরমাল রেঞ্জ, হ্যাঁ। তো তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ, আর মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। তো যদি অ্যানায়ন গ্যাপটা বেড়ে যায়, বেশি বেড়ে যায়, যে 16, 17, 18 হয়ে গেছে, তাহলে বলি আমরা ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। তাহলে ওটা কয়েকটা কজ আছে, হ্যাঁ। ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হয়, হ্যাঁ। তারপরে অ্যাসপিরিন বা বিভিন্ন ড্রাগ রিলেটেড, হ্যাঁ, অ্যালকোহলিক। আবার নরমাল অ্যানায়ন গ্যাপে হয় যেমন তার যে ডায়রিয়া, হ্যাঁ, ফিস্টুলা, সিগমোইডোস্টোমি, এসব কারণে কিন্তু নরমাল অ্যানায়ন গ্যাপ হয়। রেনাল টিবুলার অ্যাসিডোসিস, হ্যাঁ, এখানেও নরমাল অ্যানায়ন গ্যাপ থাকে। তাহলে এখানে অ্যানায়ন গ্যাপটা আমাদের একটু হিসেব করতে হবে। সোডিয়াম এবং পটাশিয়াম মিলে হচ্ছে 146, আর ক্লোরাইড এবং বাইকার্বনেট মিলে হচ্ছে 134, হ্যাঁ, 134। তাহলে 46 থেকে 34 যদি আমরা ই করি তাহলে 12 হয়। তার মানে এটা নরমাল অ্যানায়ন গ্যাপ, এখানে কিন্তু নরমাল অ্যানায়ন গ্যাপ। তাহলে স্টেমের মধ্যে নরমাল অ্যানায়ন গ্যাপের মধ্যে আমরা একটাই পাচ্ছি এখানে, যে ইউরেটেরোসিগমোইডোস্টোমি পেশেন্টের কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ হয়। তাহলে এটা এখানে কারেক্ট। অন্যগুলোতে কিন্তু অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ অর মেটাবলিক অ্যাসিডোসিস উইথ ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ, ওটা করলে আমাদের সুবিধা হবে যে ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 82-year-old female with a background of rheumatoid arthritis, maintenance dose prednisolone and sulfasalazine is admitted with deteriorating renal function. তার মানে একটা রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, উনি ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ পাচ্ছেন বাট ডিটেরিওরেট করে যাচ্ছে রেনাল ফাংশন। ইউরিন ডিপ reveal protein 3+. She has previous suffered from a distal radial fracture and is currently complaining. আচ্ছা 31 to digits of the opposite hand. আচ্ছা renal ultrasound reveal bilateral kidney and subsequent abdominal fat biopsy for congruent stent. আচ্ছা most of the underlying diagnosis, এটাও যে রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং তার কংগোরেট, অর্থাৎ রেনাল বায়োপসিতে আসছে যে কংগোরেট, হ্যাঁ। আমরা তো আগে বলছি অ্যামাইলোইডোসিস, তাহলে এখন অ্যামাইলোইডোসিস দেখি কি আসছে স্ট্রিমে, ডায়াবেটিস না, আনলাইকলি। বি হচ্ছে এএল অ্যামাইলোইডোসিস, সি হচ্ছে এ অ্যামাইলোইডোসিস, ডি হচ্ছে ওয়াল্ডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবিউলিনিমিয়া, এবং ই হচ্ছে লুপাস সিস্টেমিক লুপাস, হ্যাঁ। তাহলে অ্যামাইলোইডোসিসের মধ্যে কারেক্ট হবে যে এএল অথবা এ অ্যামাইলোইডোসিস, বি আর সির মধ্যে। তাহলে যেহেতু একটা অটোইমিউন ডিজিজ রিউমেটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট, তাহলে সেকেন্ডারি কজ অ্যামাইলোইডোসিস আমাদের তাহলে এ অ্যামাইলোইডোসিস হবে, হ্যাঁ। এ অ্যামাইলোইডোসিস, সি কারেক্ট এখানে।
ক্রনিক ইনফেকশন, তারপরে অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, কানেক্টিভ টিস্যু ডিজিজ রিলেটেড যে সেটা এ অ্যামাইলোইডোসিস হয়, সি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এ 35-year-old woman present with a 1 week history of progressive leg swelling. Her past medical history include type 2 diabetes, which is diet controlled. On examination, there is bilateral pitting edema up to her knee and periorbital edema. Her observation are heart rate 88 beat per minute, blood pressure 151/91 অর্থাৎ raise, oxygen saturation 97, temperature 37.1 degrees centigrade, and respiratory rate 14 per minute. Urine dipstick show protein 3+. 2 days later, she complained of left-sided flank pain and hematuria. What complication has occurred? তার মানে একটা নেফ্রোটিক রেঞ্জের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ডায়েটারি কন্ট্রোল এবং তার সোয়েলিং আছে, হ্যাঁ, এবং সাডেনলি তার ডেভেলপ করলো কি ফ্ল্যাঙ্ক পেইন, হ্যাঁ, লেফট সাইডেড ফ্ল্যাঙ্ক পেইন এন্ড হেমাচুরিয়া। তাহলে কি হবে? হেমোরেজ ইন দ্য রেনাল সিস্ট, ডি হচ্ছে স্প্লেনিক ইনফেকশন, সি হচ্ছে রেনাল ভেন থ্রোমোসিস, ডি হচ্ছে হিমোলাইটিক ক্রাইসিস, ই হচ্ছে ইউরেটারিক স্টোন। আমরা জানি যে রেনাল অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে থ্রম্বোসিস, থ্রম্বাই। তাহলে এখানে রেনাল ভেন থ্রম্বোসিস এর একটা ক্লাসিক্যাল পিকচার আছে, হ্যাঁ, পেইন, সাডেন ফ্ল্যাঙ্ক পেইন এন্ড হেমাচুরিয়া, এটা রেনাল ভেন থ্রম্বোসিসের ফেভারি আর কি। তাহলে এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম দিয়ে এই ধরনের সিনারি দিলে অবশ্যই আমরা তাহলে রেনাল ভেন থ্রম্বোসিসটাই বলবো। নেক্সট কোশ্চেন। A 38-year-old woman presents for review of her hypertension. She was diagnosed 6 months ago. Her blood pressure has been refractory to a combination of amlodipine and ramipril. On examination, heart rate 80 beat per minute and blood pressure raised. Investigation, serum potassium 2.9. আচ্ছা, অর্থাৎ হাইপোক্যালেমিয়া আছে এখানে। প্লাজমা অ্যালডোস্টেরন 600 পিকোমোল পার লিটার, অর্থাৎ বেশি, অনেক বেশি। প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি এটা 6.8, বেশি, এটাও বেশি। and what is the most likely cause of her hypertension? আচ্ছা, একটা হলো বার্টার সিনড্রোম, বি হচ্ছে বায়োল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, সি হচ্ছে ফিউকোমোসাইটোমা, ডি প্রেগন্যান্সি, ই হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে যে ফিচারটা আসতেছে যে অ্যালডোস্টেরন লেভেল বেশি, রেনিন অ্যাক্টিভিটি বেশি, আর বিশেষ করে রেশিওটা, হ্যাঁ, অ্যালডোস্টেরন এবং রেনিনের যে রেশিও এটা কিন্তু বেশি। যত বেশি তত মোস্ট লাইকলি ডায়াগনোসিস অফ প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। হ্যাঁ, 600 ডিভাইড বাই 6.8 যদি আমরা বলি তাহলে প্রায় 100 এর মতো রেশিওটা, এটা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের ফেভারিট। কারণ এখানে কিন্তু হাইপোক্যালেমিয়াও থাকে, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমে হাইপোক্যালেমিয়া থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ইউ আর রিভিউইং এ 65-year-old in the renal clinic. He has been on hemodialysis for chronic kidney disease for the past 6 years. What is the most likely to die from? আচ্ছা, অর্থাৎ সিকেডি পেশেন্ট ডায়ালাইজ পাচ্ছেন 6 বছর যাবত, তাহলে মোস্ট লাইকলি ডাই কি কারণ হতে পারে? একটা হাইপারক্যালেমিয়া, বি হচ্ছে মেলিগন্যান্সি, সি হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডি হচ্ছে ডায়ালাইসিস রিলেটেড সেপসিস, এন্ড ই হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। তার কমন বেশি হয় ইসকেমিক হার্ট ডিজিজে বেশি ডেথ হয়, অন্যান্য গুলোতে হতে পারে, যে ইসকেমিক হার্ট ডিজিজটাকে আমরা এখানে ধরে নিতে পারবো মোস্ট কমন। নেক্সট কোশ্চেন। A 29-year-old man who is being investigated for hemoptysis and a chronic cough has a blood screen. আচ্ছা, হিমোপ্টাইসিস এবং ক্রনিক কাফ আছে এবং ব্লাড স্ক্রিনের মধ্যে তাহলে হিমোগ্লোবিন, আচ্ছা, 12.9 গ্রাম পার ডেসি, প্ল্যাটেলেট কাউন্ট নরমাল, ডব্লিউসি কাউন্ট নরমাল, ইএসআর 11, সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট একটু কম, আচ্ছা, ইউরিয়া একটু বেশি, এন্ড ক্রিয়েটিনিনটা একটু বেশি, তাই না, 178 মাইক্রোমোল। আচ্ছা,
urine dipstick show blood as a 2+, and what is the most likely diagnosis? তাহলে মানে একটা পেশেন্ট হিমোক্রাইসিস, ক্রনিক কাফের হিস্ট্রি আছে এবং সাথে আমরা পাচ্ছি যে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট এবং ইউরিনে আরবিসি আছে। তাহলে এটা একটা ভাস্কুলাইটিসের ফেভারে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। ভাস্কুলাইটিসের ফেভারে তাহলে কি কি এখানে বলতে ওয়েনাস গ্রানুলোমাটোসিস, লাং ক্যান্সার, শ্রাগ-স্ট্রোক সিনড্রোম, রেনাল ক্যান্সার উইথ লাং মেটাস এন্ড গুড পাস্চার। এটা একটা গুড পাস্চারের ফেভারে। এনটিজিবিএম অ্যান্টিবডি দিয়ে হয় অটোইমিউন ডিজিজ ভাস্কুলাইটিস, এবং এখানে রেনাল ফাংশন ডিটেরিওরেট করে ফেলে, অর্থাৎ আরপিজিএন লাইক ফিচার করে, র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লুমেরুলাইটিসের মতো ফিচার করে। নেক্সট কোশ্চেন। A 32-year-old male present with GP with swelling of the feet and hand and feeling lethargic. On examination, he has a pitting edema in both his upper and lower limb, and he appears to have periorbital edema. His abdomen distended and shifting dullness present, and there are coarse crepitations on auscultation of the both lung. Urine dip shows the following: leukocyte negative, nitrite negative, blood negative, protein 3+, pH 6 and glucose negative। তার মানে নেফ্রোটিক রেঞ্জ 3+ মানে এখানে বোঝা যাচ্ছে নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনের বয়সটা হচ্ছে 32-year-old মেল। হ্যাঁ, তার মানে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং প্যাথোলজি, প্যাথোলজিটা তাহলে এখানে কি হবে এটাই জানতে চাওয়া হচ্ছে যে নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনুরিয়া, তাহলে গ্রানুলোমাটোস উইথ কোলিয়ানজাইটিস, এটা তো ভাস্কুলাইটিস, এটা আনলাইকলি। গুড পাস্চার, এটা আনলাইকলি। ফোকাল সেগমেন্টাল এটা লাইকলি। সিটা হতে পারে ডি, এমসিডি মিনিমাল চেঞ্জেস হতে পারে। ই হচ্ছে মেসেঞ্জার ক্যাপিলারি, এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন বেশি হয়, তার মানে সি এবং ডি এর মধ্যেই। তো যেহেতু 32 ইয়ার্স, আমরা এফএসজিএস ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসটাকে আমরা এখানে বলবো, সিটা বলবো। এমসিডিও হতে পারে, বাট সিটা এখানে মোস্ট লাইকলি। নেক্সট কোশ্চেন। Which one of the following type of glomerulonephritis is most characteristically associated with good posture syndrome? গুড পাস্চার সিনড্রোম আমরা বলছি যে এটা একটা ভাস্কুলাইটিস এবং অটোইমিউন ডিজিজ এখানে। তাহলে এটা গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, তাহলে এটা কি ধরনের করে এটা বলতে হবে। ডিফিউজ প্রলিফারেটিভ, মেসেঞ্জার ক্যাপিলারি, মেমব্রেনাস, র্যাপিডলি প্রগ্রেসিভ, ফোকাল সেগমেন্টাল। এটা তো র্যাপিডলি প্রগ্রেসিভ, হ্যাঁ, আরপিজিএন লাইক। র্যাপিড ডি হবে কারেক্ট এখানে। হ্যাঁ, ভাস্কুলাইটিস গুলো আরপিজিএন এর মতো প্রেজেন্টেশন করে। A 5-year-old boy is seen in the emergency department due to lethargy and pallor. There is no recent history of diarrhea. The following result is obtained. 5 বছরের একটা বাচ্চা, হিমোগ্লোবিন কম, প্ল্যাটেলেট কাউন্ট কম, ইউরিয়া ক্রিয়েটিনিন দুইটাই বেশি। আচ্ছা, ইউরিন অ্যানালাইসিস রিভিল প্রোটিনুরিয়া এন্ড হেমাচুরিয়া। তাহলে এটা তো দেখা যাচ্ছে যে তার নেফ্রাইটিক ইলনেস বা আরপিজিএন এর মতো প্রেজেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টে তাহলে আমরা কি করবো? তাহলে এই ধরনের পেশেন্টকে আমরা অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করব, যেহেতু তার নেফ্রাইটিক ইলনেস এবং ক্রিয়েটিনিন ডিটোরেট করে গিয়েছে। হ্যাঁ, 164 মাইক্রোমোল। তাহলে ম্যানেজমেন্ট দেখি কি কি এখানে বলা হয়েছে। আইভি সাইক্লোফোসফামাইড, ডি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিলিন, সি হচ্ছে ওরাল প্রেনিসিলন, ডি হচ্ছে আইভি মিথাইল প্রেনিসিলন ফলোড বাই ওরাল প্রেনিসিলন, ই হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। এখানে আমরা তাহলে আমরা মিথাইল প্রেনিসিলন দিয়ে আগে শুরু করবো। হ্যাঁ, এবং প্রোটোকল অনুযায়ী এই পেশেন্টকে কিন্তু রেনাল বায়োপসি দরকার আছে হিস্টোলজিক্যাল টাইপিং করার জন্য, এবং দেন ফলোড বাই আদার ইমিউনোসাপ্রেসেন্ট লাগবে কিনা, হ্যাঁ, প্লাজমা এক্সচেঞ্জ লাগবে কিনা, সাথে সাইক্লোফোসফামাইড লাগবে কিনা বা অন্যান্য ইমিউনোসাপ্রেসেন্ট, সেগুলো আমরা পরে ডিসাইড করব। তবে ইনিশিয়ালি আমরা মিথাইল প্রেনিসিলন দিয়ে আমরা শুরু করব। তাহলে ডিটা এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন। A 40-year-old man present to the renal outpatient clinic after being referred by his GP following an incidental finding of microscopic hematuria at an insurance medical. He has never noted frank hematuria or renal angle pain before.
and has otherwise been well. He denied any recent upper respiratory infection, no family history of renal failure or renal disease, although his brother had previously seen specialized because of blood in the urine. আচ্ছা। On examination, his blood pressure within normal range and creatinine in a normal range. A renal ultrasound জিপি আচ্ছা এটা নরমাল। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোস? তাহলে ফ্যামিলি হিস্ট্রি অফ তার তাহলে হেমাচুরিয়া আছে, তাই না? এবং পেশেন্টের কোনো ফিচার নেই। তাহলে কি আসতেছে এখানে? এ হচ্ছে থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, বি হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি, সি হচ্ছে রেনাল লিথিয়াসিস, ডি হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ই হচ্ছে পোস্ট স্ট্রেপটোকোকাল জিএন গ্লুমোনেফ্রাইটিস। না তাহলে যেহেতু এটা ফ্যামিলি হিস্ট্রি এবং পেশেন্টের এটা বিনাইন ফর্মের মতো প্রেজেন্টেশন, তাহলে এটা আমরা এ দিয়ে বলতে পারি থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। সেক্ষেত্রে আমাদের কনফার্ম হওয়ার জন্য কিন্তু এখানে বায়োপসি, রেনাল বায়োপসি এবং এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাবে যে বেসমেন্ট মেমব্রেনটা থিন হয়ে গেছে, ফলে এটা একটা ফ্যামিলিয়াল ডিজিজ এবং দেখা যায় যে হেমাচুরিয়া থাকে, নন সিমটমলেস হেমাচুরিয়া থাকবে এবং এটা ফ্যামিলি অন্যান্য মেম্বারদের অ্যাসোসিয়েশন থাকবে। Next question, a 27-year-old man is diagnosed with Goodpasture syndrome. Which one of the following does not increase the likelihood of a pulmonary hemorrhage? So Goodpasture syndrome এর একটা ফিচার হলো পালমোনারি হ্যামোরেজ হয়। তাহলে কোনটা নট লাইকলি? ইনক্রিজ না, which following does not increase the likelihood of pulmonary hemorrhage? তাহলে কি একটা স্মোকিং, স্মোকিং তো করে হ্যামোরেজ বাড়ায় দেয়, তাহলে এটা হবে না এখানে। ইনহেলেশন অফ হাইড্রোকার্বন এটাও তো হ্যামোরেজ করতে পারে, দায়ী। মেল জেন্ডার এটাও, ডিহাইড্রেশন আর লোয়ার রেসপিরেটরি ইনফেকশনও দায়ী। তাহলে এখানে ডিহাইড্রেশনটা মোস্ট লাইকলি, ডি তে হচ্ছে ডিহাইড্রেশন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, a mutation in the gene that encode aquaporin 2 is most likely to result in, তাহলে কি কি হবে? এটাও জেনেটিক ডিজিজ, মিউটেশন aquaporin 2। তাহলে কি হিস্টোসাইটোসিস এ, বি হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, সি হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, ডি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, ই হচ্ছে মেডুলারি স্পঞ্জ কিডনি। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস, অ্যাকুয়াপোরিন ডিফেক্ট, ফলে পলিউরিয়া হবে। অ্যাবজর্পশন ডিফেক্ট, ইউরিন রিটেনশন কম হবে, ফলে পলিউরিয়া হবে। ডায়াবেটিস ইনসিপিটাস, ডি, এখানে ডি। নেক্সট কোশ্চেন, এ 60-year-old woman with a history of hypothyroidism and inflammatory arthritis is admitted after slipping on ice and falling over. Some routine blood tests are performed. Sodium normal, potassium টা কম 2.9, হ্যাঁ, chloride 114। আচ্ছা, বাইকার্বনেট কম, হ্যাঁ, তার মানে এটা অ্যাসিডোসিস এর ব্যাপারে। নরমাল রেঞ্জ থেকে কম 16। ইউরিয়া নরমাল, ক্রিয়েটিনিন নরমাল। Which one of the following is most likely explain this result? Renal tubular acidosis type 1, B হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, সি হচ্ছে টিবুলার অ্যাসিডোসিস, রেনাল টিবুলার অ্যাসিডোসিস টাইপ 4, ডি হচ্ছে অ্যাসপিরিন ওভারলোড, ই হচ্ছে কোন সিনড্রোম। তাই এটা তো অ্যাসিডোসিস একটা ফিচার। তা এখানে আমরা যেহেতু তার অটো ইমিউন ডিজিজ আছে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, হাইপোথাইরয়েডিজম আছে, এন্ড সাথে আবার অ্যাসিডোসিস এর ফিচার, পটাশিয়াম কম, তাহলে এখানে আমরা রেনাল টিবুলার অ্যাসিডোসিস দিয়ে আমরা টাইপ 1 টা দিয়ে আমরা অ্যাসোসিয়েশন করতে পারি, টাইপ 1। হ্যাঁ, আবার টাইপ 4 যদি হয় তাহলে কিন্তু এখানে হাইপার ক্যালিমিয়া থাকার কথা ছিল, তার মানে সেটা না। তাহলে টাইপ 1 এ, এটা এখানে এখানে আবার আমরা যদি একটু হিসাব করি, অ্যানায়ন গ্যাপটা এখানে নরমাল থাকবে সাধারণত। হ্যাঁ, তাহলে 141 প্লাস 3 যদি বলি তাহলে 144। আর এখানে ক্লোরাইড আর বাইকার্বনেট হচ্ছে যে কত হচ্ছে, 130 হচ্ছে, তাহলে 14 নরমাল অ্যানায়ন গ্যাপ। তাহলে নরমাল অ্যানায়ন গ্যাপ কিন্তু রেনাল টিবুলার অ্যাসিডোসিসে হয়। তাহলে বুঝতে হবে যে এটা এ হবে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, a 69-year-old man is started on tamsulosin for being prostatic hyperplasia. Which one is the following best described as an experience side effect? এ হচ্ছে আর্জেন্সি প্লাস ইনসোমনিয়া, বি হচ্ছে ডিজিনেস, পস্টারাল হাইপোটেনশন,
সি হচ্ছে ইউরিনারি রিটেনশন প্লাস নাউজিয়া, ডি হচ্ছে আর্জেন্সি প্লাস ইরেকটাল ডিসফাংশন, এ হচ্ছে ইরেকটাল ডিসফাংশন প্লাস রিডিউস লিবিডো। তাহলে এখানে সাধারণত পশ্চারাল হাইপোটেনশন করে ডিজিনেস করে, যখনই পশ্চারাল হাইপোটেনশন হবে সাথে ডিজিনেস লাইট হেডেডনেস হয়, বিটা এখানে কারেক্ট। ট্যামসিলোসিনটা সাধারণত পশ্চারাল হাইপোটেনশন, এই জন্য ড্রাগটা সাধারণত আমরা রাতে অ্যাডভাইস করি, নাইট বেড টাইমে অ্যাডভাইস করি। Next question, which one of the following type of glomerulonephritis is most characteristically associated with Wegener's granulomatosis? আচ্ছা, এটা তো ভাস্কুলাইটিস, Wegener's granulomatosis। তাহলে এটা কি? মেসেঞ্জার ক্যাপিলারি জিএন, মেমব্রেনাস, র্যাপিডলি প্রগ্রেসিভ, ফোকাল সেগমেন্টাল, ডিফিউজ প্রলিফারেটিভ। তাহলে এটা র্যাপিডলি প্রগ্রেসিভ, ভাস্কুলাইটিস গুলো র্যাপিডলি প্রগ্রেসিভ, সি কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই আমরা। A 69-year-old woman is admitted with a third episode of urinary tract infection over the past 12 months, proven on urine culture to be due to Proteus mirabilis. She also has right loin pain. She has a past history of hypertension and a previous creatinine test 1 month earlier was done. এবং আচ্ছা, plain X-ray to display kidney ureter and bladder ultrasound reveal Staghorn calculus. What is the stone likely composed of? Staghorn calculus টা তাহলে দেখি এখানে কি কি দিয়েছে, ক্যালসিয়াম, ইউরেট, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম ফসফেট, সিস্টিন ও যায় একটা ট্রিপল ফসফেট, সি টা কারেক্ট, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। হ্যাঁ, ট্রিপল স্টোন প্রোটিয়াস দিয়ে হয়, ইনফেকশন রিলেটেড। ইউরিয়া স্প্লিটিং এনজাইম ওরা রিলিজ করে, ইউরিএস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, you are the ST2 working in the oncology outpatient clinic. Your next patient is a 67-year-old man with castrate resistant, hormone resistant metastatic prostate cancer. 6 months ago, at his last clinic review, he was commenced on a docetaxel based chemotherapy regimen. Unfortunately, his disease has continued to progress. He is keen to pursue further treatment option and has been doing some research of his own on the internet and ask you about the possibility of starting treatment with abiraterone acetate. What is its mechanism of action? আচ্ছা, এটা একটা ড্রাগ, কেমোথেরাপি ড্রাগ। এটা তাহলে কি একটা আলফা রেটেজ ইনহিবিটর, গুনারোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, ডিসরাপ্ট মাইক্রোটিউবুল thereby stopping cell division, হচ্ছে সাইটোক্রোম P45017 আলফা হাইড্রোক্সিলেজ ইনহিবিটর, এন্ড ডি হচ্ছে আলফা ব্লকার। এটা হচ্ছে ডি, ডিটা কারেক্ট হবে, সাইটোক্রোম P45017 আলফা হাইড্রোক্সিলেজ ইনহিবিটর, এটা ডি, নিউয়ার ড্রাগ। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু, এটা কোশ্চেনটা হয়নি আসলে, এটা আমি বাইপাস করে যাচ্ছি। হ্যাঁ, এটা হয়নি। আমি আর তারপর এটা আমি লাস্ট স্লাইড হিসেবে আজকে আমি শেষ করে দেবো, এই স্লাইডটাই লাস্ট। আচ্ছা, a 25-year-old man has a renal biopsy due to worsening renal function. This reveals linear IgG deposition along the basement membrane. What is the most likely diagnosis? তাহলে linear IgG, হ্যাঁ, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনে, তাহলে সিস্টেমিক লুপাস এটা হবে না, কারণ সিস্টেমিক লুপাসে সব ধরনের ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন হয়। তাহলে পি আইজিএনএফ্রোপিতে এটা না, কারণ আইজিজি ডিপোজিশন, যেহেতু আইজিএনএফ্রোপিতে আইজিএ ডিপোজিশন হয়। সি মিনিমাল চেঞ্জ, এখানে কোনো ইমিউন ডিপোজিশন হয় না, তাহলে এটা হবে না। ডি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, পোস্ট স্ট্রেপ্টোকক্কালে হয়, আইজিজিও হয়, কিন্তু লিনিয়ার ফ্যাশন হয় না। ই হচ্ছে গুড পাস্চার সিনড্রোম, গুড পাস্চার সিনড্রোমটা এখানে কারেক্ট, এখানে লিনিয়ার আইজিজি ডিপোজিশন হয়, এনটিজিপিএম অ্যান্টিবডি আইজিজি হয়। দেন হচ্ছে এটাই লাস্ট কোশ্চেন, এ 29-year-old man has his renal function checked.
The EGFR is calculated to be 54 milliliter per minute, তার মানে স্টেজ 3 তে আছে, হ্যাঁ, স্টেজ 3 তে তার অর্থাৎ GFR। আচ্ছা, which one of the following factor is most likely to explain his unexpectedly low result? আচ্ছা, তাহলে আনএক্সপেক্টেডলি লো রেজাল্ট ক্রিয়েটিনিনটা এরকম অর্থাৎ জিএফআর কমে যাওয়া আনএক্সপেক্টেড কি হতে পারে? ড্রিঙ্কিং লার্জ অ্যামাউন্ট মিল্ক, এটা তো আনলাইকলি, মিল্ক বেশি খেলে তো হওয়ার কথা না। বি বিং ডিহাইড্রেটেড হোয়েন দ্য ব্লাড স্যাম্পল ওয়াজ টেকেন, এটা একটা পসিবিলিটি আছে, হতে পারে। বিং ভেরি টল, এটা আনলাইকলি। দি এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, এটা পসিবিলিটি আছে। অ্যান্ড লার্জ মাসল মাস সেকেন্ডারি টু বডি বিল্ডিং, এটা আনলাইকলি। ইম্পেয়ারমেন্ট মানে জিএফআর এত কমে যাবে না, কারণ এটা মোস্ট লাইকলি হচ্ছে বিং ডিহাইড্রেটেড হোয়েন দ্য ব্লাড স্যাম্পল ওয়াজ টেকেন। কারণ তো এখানে ক্রিয়েটিনিন লেভেল দেখা হয়, জিএফআর ইজিএফআর দেখার জন্য ক্রিয়েটিনিন লেভেল দেখা হয়। তো দেখা যায় কনসেন্ট্রেটেড ব্লাড, তারপরে পেশেন্টের ডিহাইড্রেটেড হলে রেনাল পারফিউশন একটু কমে যায়, হ্যাঁ, সেই হিসাবে এটা হতে পারে। তো যাই হোক, এটা একেআর ফিচারটা সিনারিটা একেআর মতো। ইজিএফআর কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইজিএফআর দিয়ে কিন্তু আমরা একেআই মানে একেআর পেশেন্টকে আমরা ইজিএফআর করি না, এবং ওটা দিয়ে কোনো স্টেজিং করি না। ইজিএফআরটা সাধারণত আমরা অর্থাৎ এস্টিমেটেড জিএফআরটা সিকেডির ক্ষেত্রে কিন্তু আমরা করি। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী স্লাইড গুলো আমরা ডিসকাস করব।